আপনারা দেখছেন হরহর মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটি বাসে এই ছেলেটিকে দেখতে পাই। ছেলেটি বাসে বসে তার বাবা মার ছবি আঁকছিল। সে একই বাসে ছেলেটির স্কুলের ম্যাডামও উঠেছিল। তো যাই হোক, ছেলেটির নাম হচ্ছে রাব্বি। রাব্বি মনোযোগ দিয়ে তার বাবা মার ছবি আঁকছিল। ঠিক তখনই রাব্বির হাতের ভ্যাসলাইটটি তার হাতে একটু চাপ দিয়ে নড়ে ওঠে এবং রাব্বি অশরীরে কিছু একটা অনুভব করতে থাকে। ঠিক তখনই আমরা রাব্বির পাশে বসে থাকতে দেখতে পাই ভয়ঙ্কর এক প্রেতাত্মাকে। আর ঠিক সেই সময় সে বাসে রাব্বির দুজন ক্লাসমেট ওঠে এবং তারা রাব্বিকে দেখে রাব্বির কাছে চলে আসে। আর রাব্বি কি আঁকছে সেটা দেখতে তারা রাব্বির খাতাটি নিয়ে নেয়। তখন রাব্বি উঠে যায় তার খাতাটা নেওয়ার জন্য। সেখানে থাকা এই ছেলেটি রাব্বিকে থামিয়ে দেয়। আর এই ছেলেটি বলছে, রাব্বি তুমি এটা কি আঁকলে? সেখানে দেখা যায় রাব্বি একটি অদ্ভুত মেয়েকে এঁকেছে। দুজন ছেলে এসব নিয়ে রাব্বির সাথে মজা করছিল, কিন্তু আমরা তো দেখেছিলাম রাব্বি মাত্রই তার বাবা মার ছবি এঁকেছিল। তাহলে কি আমাদের দেখা ভুল নাকি অন্য কিছু, সেটা পরেই জানতে পারবো। ঠিক তখনই সেখানে স্কুলের ম্যাডাম চলে আসে এবং তাদের থাপ্পড় দিয়ে থামিয়ে বলে, এটা বাস, তোমাদের বাসা নয়। মজা করলে নিজের বাসায় গিয়ে করবে, আর অন্যের খাতা নিয়ে তোমাদের কিসের মজা করা। ম্যাডাম বকাবকি করে তাদের সামনে বসতে বলে, আর ম্যাডামও সেখান থেকে চলে যায়। এরপর আবার রাব্বির হাতের ব্রেসলেটটি নড়ে ওঠে এবং এর সাথে সাথেই রাব্বি তার সামনে সে আত্মাটিকে দেখে। কিন্তু রাব্বি সামান্য ভয় না পেয়ে বসে থাকে। তারপর রাব্বি বাস থেকে নেমে তার বাসায় চলে আসে এবং রাব্বি তার বাসায় এসে পানি পান করতে থাকে। হঠাৎ উপর থেকে রাব্বির গ্লাসে রক্তের ফোঁটা পড়তে থাকে। রাব্বিও বিষয়টা লক্ষ্য করে। এরপর হঠাৎ করে রাব্বির হাতে থাকা গ্লাসটি নিচে পড়ে যায়। এবার দেখা যায় রাব্বির কাঁধের উপরে কোনো প্রেতাত্মার পা। রাব্বি ভয়ে স্তব্ধ হয়ে বসে রয়েছে এবং আচমকা একটি ভয়ঙ্কর মুখ তার মুখের কাছে চলে আসে। সে আত্মাটির মুখ খুব ভয়ঙ্কর ছিল। এরপর আত্মাটি বলে, আমাকে সাহায্য করুন। সিনটা সেখান থেকে কাট হলে আমরা দেখতে পাই পুলিশকে একটি মেয়ের মৃতদেহ উদ্ধার করতে, আর পুলিশকে মেয়েটির লাশ খুঁজে পেতে সাহায্য করেছে রাব্বি। রাব্বি কি করেই জানলো যে এখানে একটি মেয়ের লাশ রয়েছে, আর লাশটিকেই রাব্বি কিভাবে চিনতে পেরেছে? হ্যাঁ, এটাই সে লাশ যার আত্মা কিছুক্ষণ আগে রাব্বির কাছে সাহায্য চেয়েছিল। আত্মাটির লাশকে যেন তার বাবার হাতে তুলে দেওয়া হয়। মেয়েটির বাবু তার মেয়ের মৃতদেহকে পেয়ে অজরে কান্না করে যাচ্ছেন এবং রাব্বিকে এই আত্মাটি বাস থেকে ফলো করছিল। আর এখানে রাব্বিকে আসতে মৃত মেয়ের আত্মাটি রাব্বিকে সাহায্য করেছে। হ্যাঁ, এই রাব্বি আত্মাদের দেখতে পায়। শুধু রাব্বিই নয়, তার পরিবারের সবাই আত্মাদের দেখা থেকে কথাবার্তা সবকিছুই শুনতে পায়। সিনটা সেখান থেকে একটি পার্টিতে চলে আসে। দেখানো হয় এই মেয়েটির আজ বার্থডে। তার নাম হচ্ছে সুনিয়া। এখানে সবাই বেশ এনজয় করছে এবং সুনিয়া তার বাকি 6 বন্ধুর সাথে কিছু ছবি তুলে নেয়। মুভি চলতে থাকার ভিতরেই তাদের নাম বলে দিব, এতে বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না। এর কিছুক্ষণ পর সুনিয়ার এই বন্ধুটিকে দেখানো হয়। তার নাম হচ্ছে ভানেসা। ভানেসা বলে, আমি বাসায় যেতে হবে, মা খুব অসুস্থ এবং বাবাও বাসায় নেই। তখন সুনিয়া ভানেসাকে থেকে যেতে বলে, কিন্তু ভানেসা কোনো রকম তার সব বন্ধুদের থেকে বিদায় নিয়ে ভানেসা তার মার সাথে কথা বলতে বলতে গাড়ির দিক আসছে। এরপর ভানেসা পার্কিং লটের কাছে আসতে তার ফোনের নেটওয়ার্ক চলে যায়। ভানেসা একটু বিরক্ত হয়ে পার্টিতে তোলা ছবিগুলোই দেখছিল। এরপর হঠাৎ ভানেসা সামনের দিক লক্ষ্য করে। তারপর ভানেসা দেখতে পায় তার সামনে একটি মাস্ক পরা শয়তানি আত্মা দাঁড়িয়ে রয়েছে। এরপর ভানেসা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই পিছন থেকে একটি গাড়ি এসে ভানেসাকে জোরে ধাক্কা দিয়ে দেয়, আর ভানেসা সেখানেই মারা যায়। সেই গাড়িতে লক্ষ্য করলে দেখা যায় গাড়ির ভিতরে কেউই নেই। এরপর পার্টি শেষ হলে দেখা যায় সুনিয়া তাদের তোলা ছবিগুলোই দেখছিল। একটি ছবির পেছনে সুনিয়া কাউকে লক্ষ্য করে এবং সুনিয়া ছবিটি জুম করে দেখে ভানেসার ছবিটি সম্পূর্ণভাবে ঘোলা হয়ে গিয়েছে, আর ভানেসার পিছনে একটি মাস্ক পরা শয়তানি আত্মা দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে সুনিয়ার আত্মা তখন নড়ে ওঠে এবং সুনিয়ার মুখে ভয়ের প্রতিচ্ছবি দেখা যায়। এরপর রাব্বিকে দেখানো হয়। রাব্বিকে রাব্বির চাচা গ্রাম থেকে কল করেছে। রাব্বির চাচার নাম হচ্ছে আব্দুল মালেক। তাকে আমরা মালেক চাচা বলেই চিনব। মালেক চাচা বলছে, রাব্বি তোমার পরীক্ষা যেহেতু শেষ হয়ে গিয়েছে, তুমি কালই গ্রামে চলে আসবে। এরপর গ্রাম থেকেই পড়াশোনা করবে এবং আমার কাজে কিছুটা সাহায্য করবে। রাব্বি আর তার চাচার কথায় কোনো আপত্তি জানায় না। এর পরের দিন চাচার কথা মতো রাব্বি গ্রামে যাওয়ার জন্য গাড়িতে উঠে যায়। গাড়ি দিয়ে রাব্বি অনেকক্ষণ যাওয়ার পর তার হাতের ব্রেসলেটটি আবার নড়ে ওঠে, মানে তার আশেপাশে কোনো আত্মা রয়েছে। তখন সেখানে এই বৃদ্ধা মহিলা চলে আসে। রাব্বি এই বৃদ্ধাকেই আত্মা মনে করেছিল এবং রাব্বি বলেই উঠে, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বৃদ্ধা মহিলাটি তার চোখ দিয়ে রাব্বির নিচে তাকায়
সেখানে কিছু একটা পড়েছিল। রাব্বি সেটা তুলে বিদ্যাকে দিয়ে দেয়। রাব্বির এমন আচরণ দেখে পিছনে থাকা একটি মেয়ে অট্টহাসি হাসতে থাকে। রাব্বিও মেয়েটার হাসি লক্ষ্য করে এর কিছুক্ষণ পর রাব্বি ঘুমিয়ে পড়ে। আর এভাবেই শহরের অনেকটা দূর রাব্বি চলে আসে এবং একটা পর্যায়ে গাড়িটি তার নিজের গন্তব্যে চলে আসলে রাব্বি ঘুম থেকে উঠে মেয়েটিকে খুঁজতে থাকে। রাব্বি দেখে মেয়েটা পিছনের দরজা দিয়ে নামছে। রাব্বিও ছাতা নিয়ে মেয়েটার উপরে ধরে এবং মেয়েটাকে বলে বৃষ্টিতে ভিজলে আপনার ঠান্ডা লাগতে পারে। এরপর রাব্বি মেয়েটাকে এগিয়ে দেয়। তারপর রাব্বি ছাতা বন্ধ করার সময় একটা গাড়ি এসে রাব্বিকে ভিজিয়ে দেয়। তখন সেখান থেকে মেয়েটার সাথে সাথে গায়েব হয়ে যায়। মেয়েটাকে না পেয়ে সে সামনে থাকা একটি দোকানে চলে আসে। রাব্বি এই মহিলাটিকে বলে আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? তখন দোকানে থাকা মেয়েটি বলে ওয়াশরুমটা এখান থেকে অনেকটা দূর, তার থেকে বলো আপনি দোকানের এক পাশে কাপড়টা পাল্টে নেন। তখন দোকানে রাব্বি সেই মেয়েটিকে দেখতে পায় যে কিছুক্ষণ আগে রাব্বির কাছ থেকে হারিয়ে গিয়েছিল। রাব্বি বলে আপনি ওই সময় কোথায় চলে গিয়েছিলেন? তখন মেয়েটি বলে আমি এই দোকানেই চলে এসেছিলাম। তারপর রাব্বি বলে আপনি অন্যদিকে তাকান, আমি কাপড় চেঞ্জ করব। সে মেয়েটি অন্যদিকে তাকালে রাব্বি তার কাপড়টা চেঞ্জ করে নেয় এবং রাব্বি গরম 2 কাপ চা দিতে বলে, কিন্তু দোকানি তাকে 1 কাপ চা দেয়। তখন রাব্বি বলে 1 কাপ চা কেন? আমার সাথে তো আমার বন্ধুও রয়েছে। তখন দোকানি বলে আরে আরে আপনি তো একাই আসলেন, আপনার বন্ধু কোথা থেকে আসলো আবার? আমার সাথে কি আপনি মজা নিচ্ছেন? তখন রাব্বি সেখান থেকে উঠে একটু সামনে আসতেই দেখে মেয়েটিকে। মেয়েটিও বৃষ্টিতে ভিজতে ভিজতে অদৃশ্য হয়ে যায়। এরপর দেখা যায় রাব্বি তার চাচার বাড়িতে চলে এসেছে। ইনি হচ্ছেন রাব্বির পরিবার। রাব্বিকে ছোট রেখেই তার বাবা মা মারা যায় আর ছোট থেকেই এই মালিক চাচা রাব্বিকে বড় করেছেন। এই মালিক চাচা কালো জাদুতে খুব পারদর্শী, কিন্তু রাব্বির বাবা মা মারা যাওয়ার পর থেকে মালিক চাচা কালো জাদু করা ছেড়ে দিয়েছে। এখন মালিক চাচা আত্মাদের নিয়েই বই লিখেন। এরপর মালিক চাচা বলে এই গ্রামে একটি সুন্দরী আত্মা রয়েছে, তবে সে আত্মা কারো ক্ষতি করেন না। মালিক চাচা যে সুন্দরী আত্মার কথা বলছে রাব্বিও সে আত্মাকে চিনে ফেলে। মালিক চাচা আরও বলে আত্মা তো আত্মাই, তাদেরকে তুমি এড়িয়ে চলবে। দেখা যায় কিছুদিন পর রাব্বি তার গ্রামের স্কুলে যাচ্ছে। যাওয়ার পথে রাব্বি ভুল করে 3 জন স্টুডেন্টের মাঝ দিয়ে তার সাইকেলটি নিয়ে যায়। এই ছেলেগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে নিনু এবং সে হচ্ছে আজাদ ও এর নাম দুদিত। রাব্বির ভুলের জন্য দুদিত রাব্বিকে গালমন্দ করতে থাকে। তখন রাব্বি তাদের থেকে ক্ষমা চেয়ে নেয়। এমনিতেই রাব্বির ক্লাসে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই রাব্বি সেখান থেকে চলে যায় তার স্কুলে। এরপর দেখা যায় রমজান চাচা গেট দিয়ে ফেলছেই তখনই রাব্বি গেটে হাজির হয়। রমজান চাচা কিছু না বলে তাকে স্কুলে যেতে দেয়। রাব্বি তার সাইকেলটা রাখার সময় তার হাতের ব্রেসলেটটি নড়ে ওঠে, মানে কোনো না কোনো আত্মা তার আশেপাশে চলে এসেছে। তখনই সে সুন্দরী মেয়ের আত্মাটি সেখানে চলে আসে এবং রাব্বির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রাব্বি তার চাচার কথা মতো আত্মাটিকে না দেখার ভান করে ক্লাসে চলে যায়। এরপর দেখা যায় সে 3 জন স্টুডেন্টকে গাড়ি করে স্কুলের গেটে আসে। তখন রমজান চাচা স্কুলের সময় পার হয়ে যাওয়াতে তাদের 3 জনকে স্কুলে ঢুকতে দিচ্ছেন না। তখন দুদিত বলে আমি মাকে বলে তোমার চাকরিটা খেয়ে ফেলবো। আসলে দুদিতের মা এই স্কুলের প্রিন্সিপাল এবং আজাদের বাবা একজন পুলিশ ও নিনুর বাবা খুব বড় ব্যবসায়ী। তারা 3 জনই উচ্চ ফ্যামিলির লোক। তারা চাইলেই রমজান চাচার চাকরিটি বাদ করে দিতে পারবে। চাকরি হারানোর ভয়ে রমজান চাচা তাদের স্কুলের ভিতরে যেতে দেয়। সুনিয়া ওয়াশরুমে এসে তার আর ভানেসার ছবি দেখে কাঁদছিল। সেখানে সুনিয়াকে সান্ত্বনা দিতে এই মেয়েটি আসে। তার নাম হচ্ছে এরলিন। তখন সুনিয়া এরলিনের মুখে পানি দিয়ে বলে তুমি কে যে আমাকে সান্ত্বনা দিতে এসেছ? সেখান থেকে আমরা বুঝতে পারি সুনিয়া এবং তার বন্ধুদের দ্বারা এই এরলিন ও তার বন্ধু বুলিংয়ের শিকার হয়ে থাকে। এরপর শ্রেণীকক্ষে দেখা যায় প্রিন্সিপাল মানে দুদিতের মা রাব্বিকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে রাব্বি তুমি সুনিয়ার সাথে বসো। তখন সুনিয়া বলে না ম্যাডাম, এটা আমার বন্ধু ভানেসার সিট, আমরা এখনও তার সুখ পালন করছি। তখন প্রিন্সিপাল ম্যাডাম বলে ভানেসা যেহেতু আজ 3 দিন ধরে স্কুলে আসছে না, সুনিয়া তোমার অনেক সুখ পালন করা হয়েছে, তুমি রাব্বিকে সিটে বসতে দাও। এই বলেই সেখান থেকে প্রিন্সিপাল চলে যায়। রাব্বি সুনিয়ার সিটের কাছে বসতে গিয়ে দেখে রাস্তায় পেঁচাল করা সেই 3 জন স্টুডেন্ট তারই ক্লাসমেট এবং তারা সুনিয়ার পিছনে বসে রয়েছে। রাব্বি সিটে বসতে না বসতেই ছেলেগুলো তাকে ডিস্টার্ব করা শুরু করে দেয়। এর কিছুক্ষণ পর রাব্বির হাতের ব্রেসলেটটি চাপ দিয়ে নড়ে ওঠে। রাব্বি দরজার দিক লক্ষ্য করলে দেখে সেখানে একটি ভয়ঙ্কর আত্মা দাঁড়িয়ে রয়েছে। তখন রাব্বি আত্মাটিকে সাথে সাথে আঁকতে থাকে। কি এঁকেছে সুনিয়া সেটা দেখার জন্য রাব্বির খাতাটা নিয়ে নেয়
এবং সুনিয়া সেখানে দেখে রাব্বি একটি ভয়ঙ্কর মাস্ক পরা প্রেতাত্মার ছবি এঁকেছে। রাব্বির আঁকা ছবি দেখে সুনিয়া ভয়ে চেঁচিয়ে ওঠে। সুনিয়ার চেঁচিয়ে ওঠাতে স্যার বলে, কি হয়েছে সুনিয়া তোমার? তখন সুনিয়া বলে, কিছু না স্যার। স্কুল ছুটির শেষে রাব্বি সে মাস্ক পরা আত্মাটির ছবিকে রং করছিল। ঠিক সেই সময় সেখানে চলে আসে সেই সুন্দরী মেয়ের আত্মাটি এসে রাব্বির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রাব্বি বরাবর না দেখার মতো ভান করে সেখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় এই মেয়েটিকে। তার নাম হচ্ছে লিজবেথ। সে হচ্ছে সুনিয়ার বান্ধবী। লিজবেথ তার ব্রুনোকে বাসায় খুঁজে পাচ্ছে না। এই কুকুরটির নামই হচ্ছে ব্রুনো। লিজবেথ ব্রুনোকে না পেয়ে তার আর ব্রুনোর তোলা ছবিগুলো দেখতে থাকে। ঠিক তখনই জানালার পাশে কোনো অশরীরীকে দেখা যায়। এরপর বাসার বাইরে থেকে ব্রুনোর চিৎকার শোনা যায়। ব্রুনোর চিৎকার শুনে লিজবেথ বাসা থেকে বের হয়ে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ব্রুনোকে খুঁজতে থাকে বাহিরে, এবং ব্রুনোর চিৎকার যেখান থেকে আসছে লিজবেথ সেদিকেই যাচ্ছে। একটা সময় ব্রুনোর চিৎকার থেমে যায়। এভাবেই কিছুক্ষণ যাওয়ার পর ব্রুনো জোরে চিৎকার করে ওঠে যেন ব্রুনোকে কেউ মেরে ফেলেছে। যেখান থেকে ব্রুনোর শেষ চিৎকারটা এসেছিল, লিজবেথ সেখানে এসে দেখে ব্রুনোর গলাতে থাকা বেলটি মাটিতে পড়ে রয়েছে। লিজবেথ বেলটা হাতে নিলে সে বেলের উপরে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তে শুরু করে। তারপর লিজবেথ ভয়ে ভয়ে উপরের দিক তাকালেই তখন একটি রক্তের বস্তা ফুটে লিজবেথের উপরে পড়ে যায়। এরপর দেখা যায় লিজবেথ ভয়ে চিৎকার করতে থাকে। লিজবেথ সেখান থেকে চলে যেতেই লিজবেথের সামনে পড়ে সে মাস্ক পরা শয়তানি আত্মাটি, যে আত্মাটি ভানেসাকেও মেরে ফেলেছিল। তখন লিজবেথ আত্মাটিকে দেখে ভয়ে মাটিতে পড়ে যায়। তখন মাটিতে পড়েছিল ঘাস পরিষ্কার করার একটি আঁচড়া। লিজবেথ সে আঁচড়াটি নিয়ে দাঁড়িয়ে আত্মাটিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু আত্মাকে তো আর আঘাত করা যায় না। এরপর হঠাৎ আত্মাটি লিজবেথের পিছন থেকে এসে তাকে টেনে হেঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। তখন জঙ্গলের ঝোপ থেকে শুধু লিজবেথের একটাই চিৎকার এসেছিল, মানে ভানেসার মতো লিজবেথকেও সে মাস্ক পরা শয়তানি আত্মা মেরে ফেলেছে। তারপর 4 দিন পরের দৃশ্য দেখা যায়। লিজবেথের মা একজন পুলিশ নিয়ে প্রিন্সিপালের কাছে এসেছে। তখন সেখানে তাকে পুলিশটি বলছে, স্কুলের কারোর সাথে কি লিজবেথের কোনো ঝগড়া বা ঝামেলা হয়েছিল? প্রিন্সিপাল বলে সেটা তার বান্ধবী সুনিয়াই বলতে পারবে। প্রিন্সিপালের কক্ষের সামনে দিয়ে যাচ্ছিল রাব্বি। তখন প্রিন্সিপাল রাব্বিকে বলে সুনিয়াকে ডেকে নিয়ে আসতে। এরপর শ্রেণীকক্ষে দেখা যায় সুনিয়া দুদিতকে বলছে প্রথমে ভানেসা এবং তারপর লিজবেথ নিখোঁজ। যেই নিখোঁজ হচ্ছে সে আর ফিরে আসছে না। দেখা যায় সুনিয়া কিছু একটার ভয় করছে। দুদিত বলে, আরে না, আমাদের সাথে এসব কিছুই হবে না। দুদিত কেনই বা এই কথাটা বলল, আর সুনিই বা কিসের ভয় পাচ্ছে? এই কথা ও ভয়ের পেছনে কোনো রহস্য নেই তো, সেটা পরেই জানা যাবে। এরপর সেখানে চলে আসে রাব্বি। রাব্বি বলছে প্রিন্সিপাল তোমাকে ডাকছেন। রাব্বির কথা মতো সুনিয়া প্রিন্সিপালের কাছে যাচ্ছে। রাব্বিও সুনিয়ার পিছনে যেতেই দুদিত, আজাদ ও নিনু তারা 3 জনই রাব্বির পথ আটকায় এবং রাব্বির খাতাটি বের করে বলে, এই মাস্ক পরা মেয়েটিকে তুমি কিভাবে চিনো? রাব্বি তখন বলে, আমি তাকে চিনি না, শুধু নিচ থেকেই তার ছবি এঁকেছিলাম। এটা বলাতে তারা মাস্ক পরা মেয়েটির ছবি ছিঁড়ে তারা 3 জন জোর করে রাব্বিকে সে খাতাটি খাইয়ে দেয়। সেজন্য রাব্বি বাহিরে এসে বমি করতে থাকে। তখন তার পাশে দেখা যায় সে সুন্দরী মেয়ের আত্মাটিকে। রাব্বি প্রতিবারের মতোই এবারও না দেখার ভান করছে, কিন্তু এবার সে আত্মাটি রাব্বিকে কথা বলেই ছাড়ে। আত্মাটি বলছে, তুমি আমাকে দেখেও না দেখার ভান করছো কেন? রাব্বি বলে, ও তেমন কিছু না। তখন সে আত্মাটি বলে, আমার নাম ইতি। রাব্বি বলছে, তুমি কেনই আমার পিছনে পড়ে রয়েছ? তখন মেয়েটির আত্মা বলে, তোমার সাথে দেখা হওয়ার আগে আমি খুব একা ছিলাম, কেউই আমাকে দেখতে পেত না। সেদিন গাড়িতে তুমিই আমাকে প্রথম দেখেছ এবং আমার সাথে সুন্দর কিছু সময় কাটিয়েছ। দয়া করে তুমি আমার বন্ধু হয়ে যাও। রাব্বি তখন বলে, আত্মাদের সাথে বন্ধু হওয়া সম্ভব নয়। এরপর সুনিয়া রাব্বিকে এভাবে একা একা কথা বলতে দেখে তার পথ আটকায়। আর সুনিয়া বলে, তুমি কার সাথে কথা বলছ? রাব্বি চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সুনিয়া বলে, তুমি কি ওই মাস্ক পরা মেয়েটিকে দেখেছ? রাব্বি বলে, হ্যাঁ দেখেছি। সুনিয়া তখন ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সেখানে দুদিত আর আজাদকে আসতে দেখা যায়। রাব্বি তাদেরকে দেখে চলে যেতে থাকে। তারা এসে রাব্বিকে আটকে দেয় এবং দুদিত বলে, তুমি এখানে কেন এসেছ? সুনিয়া তখন বলে, দুদিত, রাব্বি নাকি মাস্ক পরা মেয়েটিকে দেখেছে। দুদিত বলে, তুমি কি সত্যি সে মাস্ক পরা মেয়েটিকে দেখেছ? তখন রাব্বি বলে, না, আমি দেখিনি। সুনিয়া বলছে সে মিথ্যা বলছে। দুদিত সুনিয়াকে থামিয়ে রাব্বিকে বলে, তোমাকে যেন দ্বিতীয়বার সুনিয়ার আশেপাশে না দেখে। এই বলেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেখান থেকে রাব্বি চলে এসে খোলা মাঠে বসে। তখন সেখানে সেই ইতি নামের আত্মাটি আসে। ইতির আত্মা বলে, তুমি তাদের সাথে লড়াই করা উচিত ছিল। তারপর ইতির আত্মা আরও বলছে,
যারা স্কুলে বোকা ও দুর্বল হয়ে থাকে তারা তাদের উপরই অমানবিক নির্যাতন করে। রাব্বি, তুমি কাপুরুষ হয়ে না থেকে এদের প্রতিবাদ জানাও। আত্মাটির মুখে কাপুরুষ শব্দটা শুনে রাব্বি রেগে যায় এবং আত্মাটিকে বলে, তুমি আমার পিছু নিবে না। আরও নানানভাবে ইতিরাত্মাকে বকাবকি করে রাব্বি সেখান থেকে চলে যায়। সেদিন রাতেই নিনু তার কম্পিউটারে গেমস খেলছিল। নিনু হচ্ছে একজন ইউটিউবার। সে তার খেলাগুলোকে লাইভ করে এবং পরে এডিট করে ইউটিউবে আপলোড করে থাকে। দেখা যায় তার রুমের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। নিনুও সেটা লক্ষ্য করে, তাই সে উঠে গিয়ে দেখে বাইরে কেউ রয়েছে কি না। বাইরে কাউকে দেখতে না পেয়ে সে আবার খেলতে চলে আসে। এরপর দেখা যায় হঠাৎ করে তার রুমের বিদ্যুৎ চলে যায়। এরপর নিনু তার কম্পিউটারের ভিতরে লক্ষ্য করে দেখে সেখানে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। ভালো করে দেখলে দেখা যায় মাস্ক পরা সে শয়তানি আত্মাটি দাঁড়িয়ে রয়েছে কম্পিউটারের ভিতর এবং হঠাৎ মাস্ক পরা মেয়েটি কম্পিউটারের ভিতর থেকে নিনুকে হামলা করে দেয়। তখন নিনু বলে ওঠে, মাস্ক পরা ভূত। এটা বলার পরপরই তার মুখে সে আত্মাটি পলিথিন দিয়ে পেঁচিয়ে ধরে ও নিনুকে আছাড় মারতে শুরু করে এবং এক পর্যায়ে সে শয়তানি আত্মাটি নিনুর লাশকে তার সাথে করে নিয়ে যায়। এরপর সিনটা এখানে চলে আসে। নিনুকে খুঁজে না পেয়ে সুনিয়া এবং তার বাকি বন্ধুরা নিনুর বাসায় চলে এসেছে। সেখানে এই মেয়েটিকে দেখানো হয়, তার নাম হচ্ছে নার। নারও সুনিয়ার দলেরই একজন। তখন নার কিছু না বলেই নিনুর কম্পিউটারে বসে পড়ে। তারা সবাই জানে নিনুর একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সে প্রতিনিয়ত গেমের ভিডিও আপলোড করে থাকে। নিনু ভিডিও করার সময় তার রুমের সব কিছুই লাইভ হয়। এরপর দেখা যায় নিনুর কম্পিউটারে লক দেওয়া রয়েছে। তারা এই লক খুলতে পারলেই নিনুর সাথে কী ঘটেছিল সেটা তারা জানতে পারবে। তারা কিছুক্ষণ চেষ্টা করার পর নিনুর কম্পিউটারের লকটি খুলতে পারে এবং নিনুর লাইভ ভিডিও দেখতে শুরু করে। তারা দেখে যে নিনুর রুমে হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছে এবং নিনু কিছু একটা দেখে হঠাৎ ভয় পেয়ে ওঠে। নিনু তখন বলে ওঠে, মাস্ক পরা ভূত। এই কথাটা বলার পরপরই তারা দেখতে পায় লাইভ ভিডিও ঝিঝি করে বন্ধ হয়ে যেতে। এবার দেখা যায় সুনিয়া ও তার বন্ধুরা কিছু একটার আভাস পাচ্ছে। সেদিন রাতে আজাদকে দেখা যায়। সে স্কুলে এসেছে পরীক্ষার প্রশ্ন চুরি করতে। আসলে তাদের পরীক্ষা ছিল কাল। আজাদ কাউকে আসতে দেখে একটি রুমে লুকিয়ে পড়ে। তখন সেখানে রমজান চাচা এসে সে রুমের দরজাটি লাগিয়ে চলে যায়। আজাদ তখন সে রুমের জানালার গ্লাস খুলে ফেলে এবং সেখান থেকে সোজা চলে আসে প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপালের রুমেই রাখা রয়েছে পরীক্ষার প্রশ্ন। আজাদ কিছুক্ষণ খোঁজার পর পরীক্ষার প্রশ্নগুলো পেয়ে যায় এবং আজাদ এক এক করে প্রশ্নগুলোর ছবি তুলে সুনিয়াকে পাঠিয়ে দেয়। দেখা যায় সুনিয়া ও তার বন্ধুরা পরীক্ষার প্রশ্ন পেয়ে তো মহা খুশি। এরপর দুদিত গাড়ির কাছে এসে গাড়ির ডেকি খুলতেই সেখানে দেখা যায় এরলিনকে। যেহেতু এরলিন ক্লাসের টপার ছিল, তাই প্রশ্নগুলোর উত্তর লেখে নেওয়ার জন্য তারা এরলিনকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। তখন এরলিন কোনো উপায় না পেয়ে তাদের প্রশ্নগুলোর উত্তর লিখে দিতে থাকে। আর এখানে দেখা যায় আজাদকে। আজাদ প্রিন্সিপালের রুম থেকে বের হওয়ার সময় দেখে প্রিন্সিপালের রুমের দিক রমজান চাচা আসছে। তখন আজাদ দৌড়ে গিয়ে স্কুলে থাকা বাথরুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। রমজান চাচা প্রিন্সিপালের রুমের দরজাটা তালা দিয়ে সেখান থেকে চলে যেতেই বাথরুমের লাইটগুলো কাঁপাকাঁপি করতে থাকে এবং আজাদ শুনতে পায় তাকে বাথরুমের ভিতর থেকে নিনু এবং লিজবেথ ডাকছে। আজাদ সামনের দিক আস্তে আস্তে এগিয়ে বাথরুমের দরজাটা খুলে দেখে সেখানে লিজবেথ রক্তমাখা শরীর নিয়ে বসে রয়েছে। লিজবেথ দাঁড়িয়ে তার একটু কাছে এসেই সে মাস্ক পরা শয়তানি আত্মাটির রূপ ধারণ করে নেয়। আচমকা সে শয়তানি আত্মাটি আজাদকে হামলা করে বসে। আজাদ কোনোরকম দৌড়ে দরজার কাছে চলে আসে এবং দরজা খোলার প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাথরুমের দরজাটি কোনোভাবেই যেন খুলছে না। দেখা যায় সেখানের বেসিন থেকে রক্ত পড়ছে। তখন আজাদ তার ফোন বের করে সুনিয়াকে কল করে সাহায্যের জন্য। সুনিয়া তখন তার কলটি কেটে দেয় আর বলে, কাল তো আজাদের সাথে দেখা হচ্ছেই। তখন বাথরুমে শয়তানি আত্মাটি ভয়ঙ্করভাবে হাসতে থাকে এবং হঠাৎ করে একটি হাত এসে আজাদকে টেনে নিয়ে যায়। আজাদ এক চিৎকার দিতেই ফ্লোরে দেখা যায় রক্তের বন্যা বয়ে যেতে, মানে মাস্ক পরা শয়তানি আত্মাটি আজাদকেও মেরে ফেলেছে। এর পরের দিন স্কুলে পরীক্ষা চলতে দেখা যায়। তখন দুদিত সুনিয়াকে বলে, কাল রাত থেকে আজাদ নিখোঁজ। সুনিয়া তো চিন্তায় পড়ে যায়। এরপর পরীক্ষা শুরু হলে আমরা দেখতে পাই সুনিয়া এবং তার বন্ধুদের নকল করতে। দুদিত নকল এনেছে মাস্কে করে, সুনিয়া এনেছে জ্যামিতি বক্সে করে এবং নার এনেছে তার মাথায় পেঁচানো কাপড়ের ভিতর করে। সুনিয়াও তার বন্ধুরা নকল দেখেই পরীক্ষা দিচ্ছে। রাব্বিও ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। রাব্বির পরীক্ষার মাঝেই তার হাতের ব্রেসলেটটি নড়ে ওঠে এবং তার হাতের কলমটি শুধু শুধুই তার পরীক্ষার খাতায় আঁকতে শুরু করে।
রাব্বি কলমটিকে আটকাতে চাইলে সে মাস্ক পরা শয়তানি আত্মাটি একটি কেচি দিয়ে তাকে মারতে যাবেই, ঠিক তখনই রাব্বি চিৎকার করে ওঠে। দেখা যায় তার খাতায় কোনো আঁকাআঁকিই হয়নি, আর সবাই তার দিক তাকিয়ে রয়েছে। পরীক্ষার শেষে রাব্বি ইতির সাথে দেখা করে। রাব্বি ইতিকে বলে, তুমি কি এই মাস্ক পরা আত্মাটিকে চিনো? তখন ইতি বলে, আমি এই আত্মাটিকে চিনি না। কেন, সে কি তোমার বন্ধু হতে চায় নাকি? তখন রাব্বি বলে, সে আত্মাটি আমাদের ক্লাসের সবাইকে মারতে চায় এবং কি আমাকেও। ইতি রাব্বির মুখে এই কথা শুনে রাগে জিদ্দে মাস্ক পরা আত্মাটির ছবি ছিঁড়ে এবং তার পা দিয়ে পিষে ফেলতে থাকে। ইতি এরকম করাতে রাব্বি হাসতে থাকে। সেখান থেকে সিনটা মালেক চাচার কাছে চলে আসে। মালেক চাচা রাব্বির স্কুলের বিষয়ে কম্পিউটারে ঘাটাঘাটি করছিল। হঠাৎ মালেক চাচা দেখতে পায় স্কুল দারোয়ান রমজান চাচার মেয়ে 3 মাস আগেই মারা গিয়েছে। কী কারণে বা কেনই রমজান চাচার মেয়ে মারা গিয়েছে সেটা এখনও পুলিশ উদ্ঘাটন করতে পারেনি। মালেক চাচার এই বিষয়টাতে একটু সন্দেহ হয় এবং রাব্বিকেও এই বিষয়টা জানিয়ে বলে স্কুলে গিয়ে যেন রমজান চাচার মেয়ের খোঁজখবর নেয়। সেদিন সকালে রাব্বিকে দেখা যায় সে স্কুলে চলে এসেছে এবং এরলিনকে রমজান চাচার মেয়ের বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। প্রথমে এরলিন কিছু না বলতে চাইলেও রাব্বির জোরাজুরিতে এক পর্যায়ে বলেই দেয় দারোয়ানের মেয়ের নাম হচ্ছে দিনি। রাব্বি বলে, দিনির কি কোনো ছবি রয়েছে তোমার কাছে? তখন এরলিন বলেন, না, তার কোনো ছবিই নেই আমার কাছে। তবে কিছু মাস আগে স্কুলে একটি নৃত্য অনুষ্ঠান হয়েছিল, সেখানে দিনি নৃত্য প্রতিযোগিতায় 1 নম্বর হওয়াতে তার ছবি দিয়ে একটি বই ছাপানো হয়েছে। রাব্বি বলে, সে বইটি এখন কোথায়? এরলিন বলে, বইটি এখন লাইব্রেরিতেই আছে। এক মুহূর্ত দেরি না করেই রাব্বি লাইব্রেরিতে চলে আসে। রাব্বি বইটিকে অনেকক্ষণ খোঁজার পর বইটি পেয়ে যায়। রাব্বি দেখে এটাই সেই ইতি যে কিনা তার সাথে এত সময় কাটিয়েছে। রহস্যের খোলাসা এখন থেকে শুরু হতে চলছে। রাব্বি বইটিকে রাখার পরপরই তার হাতের ব্রেসলেটটি নড়ে ওঠে এবং লাইটগুলো ঝিরঝির করতে শুরু করে দেয়। আচমকা লাইব্রেরির বইগুলো পড়তে শুরু করে। রাব্বি ভয়ে ভয়ে সামনে তাকাতেই দেখে সে মাস্ক পরা শয়তানি আত্মাটি তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আত্মাটি রাব্বির দিক একটি কেচি ছুঁড়ে মারে। তখন রাব্বি সময় মতো সরে যায় এবং সেটা সে আত্মাটি দেখে এক চিৎকার দিয়ে রাব্বির উপর হামলা করে দেয়। আত্মাটির হাতে এক পর্যায়ে রাব্বির ব্রেসলেটটি পড়লে আত্মাটি তখন চিৎকার দিয়ে আস্তে আস্তে দিনী রূপে রূপান্তরিত হয়। রাব্বি তো দিনীকে দেখেই চিনে ফেলে, কারণ এই হচ্ছে ইতি, রাব্বির সবথেকে ভালো বন্ধু। এই দিনই হচ্ছে মাস্ক পরা সেই শয়তানি আত্মা এবং দিনই হচ্ছে রমজান চাচার মেয়ে। তখন দিনের আত্মা এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে সেখান থেকে উধাও হয়ে যেতেই রাব্বি লাইব্রেরি থেকে চলে আসার পথে দিনী রাব্বিকে ডাক দেয়। এখন থেকে তাকে আমরা দিনী বলেই ডাকবো। তখন রাব্বি বলে, তুমিই মাস্ক পরা সে শয়তানি আত্মা, আর তুমি আমাকে কিছুদিন ধরে বিভ্রান্ত করছো। তখন দিনী বলে, হ্যাঁ, আমার নামই দিনী। তারপর দিনী রাব্বিকে তার অতীতে ঘটে যাওয়া ঘটনার কথা বলতে থাকে। দেখা যায় ফ্ল্যাশব্যাকে দিনী রুমের দরজা বন্ধ করে বসে রয়েছে, আর তার বাবা রমজান বলছে, দিনী দরজাটা খোলো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। তখন দিনী বলে, না বাবা, এই সমস্যার সমাধান তোমার কাছে নেই। যদি এই সমস্যার সমাধান তোমার কাছে থাকতোই তাহলে আমি এইভাবে প্রতিনিয়ত বুলিংয়ের শিকার হতাম না। মানে দিনী প্রতিনিয়ত বুলিংয়ের শিকার হচ্ছে। এই স্কুলের বুলিং সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। দিনীর বাবা অনেক অনুরোধের কারণে দিনী রুম থেকে বেরিয়ে আসে এবং রমজান চাচা বলে, বিষয়টা আমি প্রিন্সিপালের কাছে আবার বলবো, তুমি চিন্তা করো না। দেখা যায় সেদিন দিনী স্কুলে যাওয়ার পথে তার পথ আটকায় 5-6 জন ছাত্রছাত্রী। সে ছাত্রছাত্রীগুলো আর কেউই ছিল না, তারাই ছিল সিনিয়র গ্রুপের দল। তারা দিনীকে চুলে ধরে একটি গাছের কাছে নিয়ে আসে এবং সবাই মিলে দিনীকে নির্যাতন করতে থাকে। ঠিক সে সময় সেখানে দিনীর বাবা চলে আসলে তারা দিনীকে ছেড়ে দেয়, আর দিনী দৌড়ে সেখান থেকে বাসায় চলে যায়। সেদিন রাতে বাবা ঘুমাচ্ছিল আর দিনী তার বাবার পাশ দিয়ে রাস্তায় চলে আসে। এই ছমছমে রাতেই ছিল আবার ঝিরঝিরে বৃষ্টি এবং দিনী হেঁটে হেঁটে একটি বাস স্টেশনে এসে বসে পড়ে। এর খানিক বাদে বাবা মেয়েকে খুঁজতে খুঁজতেই সেই বাস স্টেশনের কাছে চলে আসে এবং মেয়েকে ডাক দিয়ে তার দিক আসতে বলে। দিনীও দৌড়ে চলে আসতে থাকে, কিন্তু দৌড়টা বাবার দিক ছিল না, ছিল রাস্তার দিক। তাই হঠাৎ একটি বাস এসে দিনীকে পিষে ফেলে আর বাবার সামনেই মেয়ের মৃত্যু হয়ে যায়। বাবার আহাজারি ও করুণ চিৎকার ঠিক হৃদয় নাড়িয়ে দেওয়ার মতোই ছিল। এরপর ফ্ল্যাশব্যাক শেষ হলে তখন রাব্বি বলে, তাহলে তুমি আমাকে মারতে চাচ্ছ কেন? তখন দিনী বলে, মাঝে মধ্যে হঠাৎ করে আমার শরীরে কিছু একটা প্রবেশ করে আর তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয় আমার সাথে কিছুই মনে থাকে না আমার। সেদিন রাতে রাব্বি মালেক চাচার কাছে দিনীর বিষয়ে সব কিছু জানায়। তখন মালেক চাচা রাব্বিকে কিছু না বলে একটি বই নিয়ে আসে
এবং রাব্বিকে বলে, দিনির ব্যাপারে আমার কাছে তুমি যা যা বলেছ তার থেকে আমি বুঝতে পেরেছি দিনির মৃতলাশের উপরে এক ধরনের কালো জাদু করা হয়েছে। সেই জাদুর নাম হচ্ছে বানাসপাতি। এটা খুব ভয়ঙ্কর একটি জাদু বললেই চলে। সেই জন্যই হঠাৎ করে দিনের মধ্যে শয়তানি আত্মা ভর করে এবং দিনী হয়ে যায় শয়তানি আত্মাতে রূপান্তরিত। তখন দিনের কিছুই মনে থাকে না। আর বানাসপাতি জাদু করার সময় যতজন মানুষের নাম ও ছবি দেওয়া থাকবে ততজন মানুষকে শেষ না করা পর্যন্ত এই শয়তানি আত্মা দিনের শরীরের মধ্যে থেকে যাবে না। তার মানে দিনী রাব্বির সাথে সত্যিই বলেছিল, কিন্তু রাব্বি সেটা বুঝতে পারেনি। এর পরের দৃশ্যে দেখা যায় দুদিত ফ্রেশ হচ্ছে। হঠাৎ দুদিত কারো পায়ের শব্দ শুনতে পেয়ে লুকিয়ে যায়। এরপর দেখা যায় অচানা একটি লোক দরজা খুলে ওয়াশরুমে চলে আসছে এবং লোকটি শাওয়ারের পর্দাটা সরিয়ে দুদিতকে মারতে যাচ্ছিলই তখন লোকটি দেখে সেখানে কেউই নেই। আর ঠিক তখনই পিছন থেকে দুদিত একটি কাপড় দিয়ে লোকটিকে পেঁচিয়ে ধরে। তখন তাদের মধ্যে কিছুটা হাতাহাতি হয়। সে হাতাহাতির এক পর্যায়ে দুদিত লোকটির মুখোশ খুলে চমকে যায়। সে লোকটি আর কেউই ছিল না, লোকটি হচ্ছে দিনির বাবা। মেয়ের মৃত্যুর জন্য বাবাও যেন প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে। সেখানে দেখা যায় দিনির বাবা একটু বেশি ঘায়েল হয়েছে, তাই দিনির বাবা সেখান থেকে পালিয়ে যায়। এরপর দুদিতকে দেখা যায় সে সুনিয়াকে কল করেছে এবং দিনির বাবা যে তার উপর হামলা করেছে সেটা সুনিয়াকে দুদিত জানায়। সুনিয়া তখন বলে, আমরা এক্ষুনি দিনির বাবার কাছে যাব ও তাকে ইচ্ছামতো শাসিয়ে আসব। সিনটা আবার মালিক চাচা আর রাব্বির কাছে চলে আসে। মালিক চাচা খবর নিয়ে জানতে পেরেছে যে দিনির বাবার নাম হচ্ছে রমজান। আর মালিক চাচা এই রমজান মানে দিনির বাবাকে চিনেন। কিছু মাস আগে দিনির বাবা মালিক চাচার কাছে এসেছিল। মালিক চাচা যেন কালো জাদু করে তার মৃত মেয়েকে জাগিয়ে দেয়, কিন্তু দিনির বাবার কথায় মালিক চাচা রাজি হয় না। কারণ মালিক চাচা রাব্বির বাবা মা মারা যাওয়ার পর থেকে এইসব জাদুটোনা ছেড়ে দিয়েছে। তখন দিনির বাবা মালিক চাচাকে বলছিল, আমার মেয়েকে আমি জাগিয়ে তুলবই, সেটা হোক না কোনো ভয়ঙ্কর জাদুতে। এই বলেই দিনির বাবা সেখান থেকে চলে যায়। তো এখানেই বোঝা গেল বাবা তার মৃত মেয়েকে বানাসপাতি জাদু করে জাগিয়ে তুলেছে। মালিক চাচা রাব্বিকে এইসব কিছুই বলছিল। এরপর সিনটা দুদিতের মা মানে স্কুলের প্রিন্সিপালের কাছে চলে আসে। দেখা যায় তিনি তার ল্যাপটপে ভিডিও দেখছেন। হঠাৎ দরজার উপাস থেকে কেউ যেন শব্দ করে উঠল। দরজার ওপাশে কি হয়েছে সেটা দেখতে উঠে যায় প্রিন্সিপাল। প্রিন্সিপাল সেখানে যেতেই কেউ যেন তার উপর আচমকা হামলা করে বসে। দেখা যায় প্রিন্সিপালের গলার ভিতর কেউ যেন একটি কেচি বসিয়ে দিয়েছে। তখন প্রিন্সিপাল কেচিটা ওঠানোর পর তার গলা দিয়ে রক্ত পড়তে পড়তে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই প্রিন্সিপালও কিন্তু দিনির মৃত্যুর সাথে জড়িত, কারণ তিনি জানতেন দিনির সাথে ঘটা নির্যাতনের কথা, কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি। তাই দিনি এই প্রিন্সিপালকেও শেষ করে দিয়েছে। এরপর দেখা যায় দুদিত ও সুনিয়া রমজান চাচার বাসায় চলে এসেছে। তখন সুনিয়া রমজান চাচার বাসায় এত সুশান দেখে ভয় পেয়ে দুদিতকে চলে আসতে বলে, কিন্তু দুদিত সুনিয়ার কথা না শুনে সামনের দিক যেতে থাকে। আর ঠিক তখনই হঠাৎ করে পিছন থেকে দরজাটা বন্ধ হয়ে যায়। তারা একটু ভয় পেয়ে দৌড়ে এসে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি কোনোভাবেই যেন তখন খুলছিল না। এরপর দেখা যায় তাদের পিছনে আরেকটি দরজা শব্দ করে করে কাঁপছে। দুদিত ভাবছে এটা হয়তো দিনির বাবাই করছে। দুদিত তখন রেগে দরজার দিক আসতেই দিনির বাবা একটি র্যান্স দিয়ে দুদিতের উপর হামলা করে বসে। সুনিয়া তখন ভয় চিৎকার করতে করতে নিচে বসে পড়ে এবং সুনিয়া তার সামনে কালো কাগজে মোড়ানো কিছু একটা দেখতে পায়। সুনিয়া তখন কাগজটি সরাতেই সে ভয় চিৎকার করতে থাকে, কারণ সে সেখানে তার বাকি বন্ধুদের মৃত লাশ দেখতে পেয়েছিল। এর মানে হচ্ছে যে রমজান চাচা প্রথমে তার মৃত মেয়ের আত্মাকে দিয়ে তাদের খুন করায়, পরে রমজান চাচার মৃত মেয়েকে দিয়েই লাশগুলোকে এখানে নিয়ে আসে। এরপর সুনিয়ার সামনেই রমজান চাচা দুদিতকে নির্মমভাবে র্যান্স দিয়ে আঘাত করতে করতে সেখানেই মেরে ফেলে। সুনিয়া তো এইসব দেখে ভয়ে স্তব্ধ হয়ে বসে পড়ে। রমজান চাচা দুদিতকে মারার পর সুনিয়ার দিক আসতে থাকে। এরপর রমজান চাচা সুনিয়ার কাছে চলে আসলে তখন সুনিয়া ভয়ে ভয়ে তার হাতে থাকা লাইটটি রমজান চাচার মুখে ধরে। সুনিয়া দেখতে পায় এটা আসলে রমজান চাচার নয়, এটাই হচ্ছে সে মাস্ক পরা শয়তানি আত্মা বা দিনী। মানে দিনির আত্মাই এখন তার বাবার উপর ভর করে রয়েছে এবং তার বাবাকে দিয়েই সে দুদিতকে হত্যা করেছে। এবার হচ্ছে সুনিয়ার পালা। সুনিয়া এবার দিনির আত্মার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তারা যে সুনিয়াকে অমানবিক নির্যাতন করেছে ও তাকে মৃত্যুর দিক ঠেলে দিয়েছে তারা তো ক্ষমা পাওয়ার যোগ্য নয়। তাই দিনির আত্মা সেখানেই সুনিয়াকে মেরে ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় বানাসপাতি জাদু কোথায় করা হয়েছে সেটা খুঁজতে রাব্বি চলে আসে রমজান চাচার বাসায়। রুমের ভিতরে ভয়ে ভয়ে রাব্বি এসে তার চোখ কপালে উঠে যায়, কারণ মাটিতে পড়েছিল অনেকগুলো লাশ।
রাব্বি দেখতে পায় তার সামনের দিক আরও একটি দরজা রয়েছে। রাব্বি সে দরজাটা খুলতেই সেখানে দেখা যায় দিনী বসে রয়েছে। প্রথমে রাব্বি চমকে গেলেও পরে অবশ্য রাব্বি বুঝতে পারে এটা দিনীর মৃত শরীর, মানে এখানেই রমজান চাচা বানস্পাতি জাদুটি করেছিল। এবং রাব্বি দেখতে পায় দিনীর হাতে একটি ছবি রয়েছে। তখন রাব্বি সে ছবিটি তার হাতে নিয়ে দেখতে পায় সেখানে তার ক্লাসের সবারই ছবি রয়েছে, মানে ক্লাসের সবাইকেই মরতে হবে যদি এই বানস্পাতি জাদু বন্ধ না করা হয়। কিন্তু এই বানস্পাতি জাদু কিভাবে বন্ধ করতে হয় সেটা রাব্বি জানতো না। তখন রাব্বি এইসব কিছু না ভেবেই তার স্কুলে চলে আসে। সিনটা তখন মালিক চাচার কাছে চলে আসে। মালিক চাচাও জানতে পেরেছে এই বানস্পাতি জাদু রাব্বি কখনই শেষ করতে পারবে না, ও রাব্বিও বিপদে রয়েছে। এরপর দেখা যায় মালিক চাচা ড্রয়ার খুলে একটি পুরাতন ছুরি বের করে তার পূর্বপুরুষের একটি ছবির কাছে চলে আসে এবং মালিক চাচা ছুরিটির উপর সূরা পড়তে থাকলে দেখা যায় সেই ছুরিটি আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তার মানে কি এই ছুরি দ্বারাই বানস্পাতি জাদু শেষ করতে হবে। এর পরের দিন স্কুল ছুটির শেষে ক্লাসের সবাই চলে আসে খেলার জন্য, কারণ তাদের স্কুলে আজ একটি খেলার আয়োজন রয়েছে। কোথা থেকে যেন রাব্বি দৌড়ে এসে সবাইকে চলে যেতে বলছিল, আর ঠিক তখনই এক এক করে সব দরজাগুলো বন্ধ হয়ে যেতে থাকে। দেখা যায় সিনিয়র বান্ধবী নার সেখানে একটি দরজা খোলা দেখতে পেয়ে সে দরজাটা দিয়ে বেরিয়ে পড়তেই দরজাটা আচমকা বন্ধ হয়ে যায়। তখন আর নার ছাড়া কেউই বের হতে পারেনি। এরপর দেখা যায় নার এখান থেকে পালাতে থাকে। হঠাৎ করেই তার সামনে রমজান চাচা চলে আসে এবং রমজান চাচা নারকে গলা টিপে উপরে তুলতে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় রমজান চাচাকে সে শয়তানি আত্মা বশ করে রেখেছে। আর ঠিক তখনই সে শয়তানি আত্মাটি নারের চোখের ভিতরে একটি কেচি ঢুকিয়ে দেয়। তখন নার নিচে পড়ে যেতেই সে দিনীর আত্মার কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু দিনী তো এখন আর সাধারণ কোনো আত্মাতে নয় যে নারকে ক্ষমা করে দিবে। দিনী তো এখন বানস্পাতি জাদুতে ভয়ঙ্কর এক শয়তানি আত্মা হয়ে রয়েছে। তখন যেটা হবার সেটাই হয়। সিনটা রাব্বিও ক্লাসের সবার কাছে চলে আসলে দেখা যায় সেখানে বিদ্যুৎ চলে গিয়েছে। তখন সেখানে একটি খেলার বল নিচ থেকে তাদের দিকে আসছিল। সে বলটিকে রাব্বি থামাতেই সেখানে আরও অনেকগুলো বল নিচ থেকে তাদের উপর পড়তে থাকে এবং সেখানে একটি ভীতিকর অবস্থা হয়ে যায়। এর মাঝেই তাদের উপর কেউ যেন কেরোসিন দিয়ে দেয়। দেখা যায় কেরোসিনের কন্ট্যাক্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে শয়তানি আত্মা। তখন সে শয়তানি আত্মা একটু সামনে এসে একটি লাইটার তাদের দিক ছুঁড়ে মারে, যাতে করে তারা সবাই আগুনে পুড়ে মারা যায়। কিন্তু সাথে সাথেই সে লাইটারটি রাব্বি ধরে ফেলে। সেটা সে শয়তানি আত্মা দেখে ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে তার হাতে একটি কেচি নিয়ে দৌড়ে এসে এয়ারলিনকে মারতে যাবেই ঠিক তখনই রাব্বি তার হাত দিয়ে সে শয়তানি আত্মাটিকে থামিয়ে দেয় এবং সে শয়তানি আত্মাটি রাব্বির হাতের ব্রেসলেটে লেগে গেলে তখন সে ছটকা খেয়ে একটু দূরে সরে যায় ও সে শয়তানি আত্মাটির শরীর জ্বলতে জ্বলতে দিনীতে পরিণত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন রাব্বি দিনীর কাছে গিয়ে বসলে হঠাৎ পিছন থেকে এসে সে শয়তানি আত্মাটি কেচি দিয়ে রাব্বিকে আঘাত করে। তখন সে শয়তানি আত্মাটি রাব্বিকে আবার মারতে গেলে রাব্বি সে শয়তানি আত্মাটির হাত ধরে ফেলে। রাব্বি মোটামুটি ভালোই ঘায়েল হয়েছে এবং শক্তি দিয়েও সে শয়তানি আত্মাটির সাথে পারছে না। দেখা যায় ঠিক তখনই সেখানে মালিক চাচা চলে আসে এবং তার হাতে থাকা ছুরিটির উপর কিছু সূরা পড়লেই সে ছুরিটি লাল বর্ণ ধারণ করে নেয়। এরপর মালিক চাচা রাব্বির দিক ছুরিটি ছুঁড়ে মারে। রাব্বি তখন ছুরিটি দিয়ে সে শয়তানি আত্মাটিকে আঘাত করতে থাকে আর এদিকে মালিক চাচা সূরা পড়তেই থাকে। এর পরপরই সে শয়তানি আত্মা তীব্র যন্ত্রণায় সেখানেই ছাই হয়ে যায়। দিনীকে এভাবে চলে যেতে দেখে বাবা আরও একবার অজোরে কান্না করতে থাকে। আর এখানেই মুভিটির সমাপ্ত ঘটে।